প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই বছর যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিবে, তাদের জন্য এই ভিডিওটা। আজকে আমি জুলজি অর্থাৎ প্রাণীবিজ্ঞানের এইচএসসি প্রাণীবিজ্ঞানের 11 নম্বর যে অধ্যায়টা আছে জিনতত্ত্ব ও বিবর্তনের, এটা তৃতীয় ভিডিওটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এখানে দেখাবো এবিও ব্লাড গ্রুপ, তারপরে আছে আরএইচ ফ্যাক্টর, এগুলো। তো প্রথমে আমরা জানি যে এবিও ব্লাড গ্রুপ বলতে কি বোঝায়। লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন এ ও বি এর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের যে রক্তের যে শ্রেণীবিভাগ করেন তাকে এবিও ব্লাড গ্রুপ বা ব্লাড গ্রুপ বলা হয়। এখান থেকে ইম্পর্টেন্ট হলো যে ব্লাড গ্রুপ, মানুষের রক্তের যে ব্লাড গ্রুপ করেছেন তিনি হলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। উনি মানুষের যে রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার ঝিল্লির মধ্যে অ্যান্টিজেন এ এবং বি এর উপস্থিতি বা অনুপস্থিতি, এগুলোর উপর ভিত্তি করেই করেছেন। আর এই রক্ত গ্রুপটাকে বলা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ বা ব্লাড গ্রুপ। মানব দেহে প্রায় 400 ধরনের অ্যান্টিজেন রয়েছে। এসব অ্যান্টিজেনের উপর ভিত্তি করে মানুষের প্রায় 21টি ব্লাড গ্রুপ আছে। মানুষের লোহিত কণিকার ঝিল্লিতে ব্লাড গ্রুপ নির্ধারণকারী অ্যান্টিজেন এ ও বি থাকে। এগুলো মিউকোপলিস্যাকারাইড জাতীয়, অর্থাৎ যে অ্যান্টিজেন গুলো আছে এ ও বি, এগুলো মিউকোপলিস্যাকারাইড জাতীয় এবং অ্যাগ্লুটিনোজেন নামে পরিচিত। তার মানে এই অ্যান্টিজেন গুলো অ্যাগ্লুটিনোজেন নামে পরিচিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যান্টিজেন কোথায় আছে, লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন আছে। আর অ্যান্টিবডির ক্ষেত্রে আসি। অ্যান্টিবডি এ বা আলফা এবং অ্যান্টিবডি বি বা বিটা থাকে রক্তরসে। তাহলে এই অ্যান্টিবডি গুলো থাকে কোথায়? রক্তরসে। এগুলো গ্লাইকোপ্রোটিন জাতীয় বা অ্যাগ্লুটিনিন নামে পরিচিত। আমাদের মনে রাখতে হবে অ্যান্টিবডিকে বলা হচ্ছে কোন জাতীয় পদার্থ? এগুলো হলো গ্লাইকোপ্রোটিন জাতীয় এবং এগুলো অ্যাগ্লুটিনিন নামে পরিচিত। আর অ্যান্টিজেনের ক্ষেত্রে এগুলো হলো মিউকোপলিস্যাকারাইড জাতীয় এবং এগুলো অ্যাগ্লুটিনোজেন নামে পরিচিত। এবার আসি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে মানুষের রক্তকে 4 ভাগে ভাগ করা যায় অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে। তো এই 4টা ভাগ হলো এ, বি, এবি এবং ও, অর্থাৎ 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। তো প্রথমে আসবো ব্লাড গ্রুপ এ। এ ব্লাড গ্রুপ বিশিষ্ট রক্তের লোহিত কণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন এ থাকে। আমাদের মনে রাখতে হবে যে এ ব্লাড গ্রুপ বলতে ওই যে লোহিত কণিকাটা আছে, এই লোহিত কণিকার ঝিল্লির মধ্যে অ্যান্টিজেন এ থাকে এবং এই এ ব্লাড গ্রুপের যে রক্তরস, এই রক্তরসের মধ্যে থাকবে অ্যান্টিবডি বি থাকে। তাহলে অ্যান্টিজেন থাকবে এ ব্লাড গ্রুপ অ্যান্টিজেন এ, বাট রক্তরসে অ্যান্টিবডি থাকবে কি? বি। তো এ গ্রুপের রক্তের অ্যান্টিবডি বি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয়। অর্থাৎ এ গ্রুপের রক্তে যদি বি গ্রুপের একজন দাতা, বি গ্রুপের রক্তবিষ্ট দাতা যদি এ গ্রুপের ব্যক্তিকে রক্তে দেয়, তাহলে কি হবে? এ গ্রুপের রক্তের যে অ্যান্টিবডিটা, এইটা বি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেবে। এটা আমাদের মনে রাখতে হবে। 23% ব্যক্তি এ ব্লাড গ্রুপের অধিকারী, অর্থাৎ যত মানুষ আছে তার 23% হলো এ ব্লাড গ্রুপের অধিকারী। এবার আসো ব্লাড গ্রুপ বি। ব্লাড গ্রুপ বিটা ঠিক এর বিপরীত। বি ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত কণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন বি থাকে। অর্থাৎ যাদের বি ব্লাড গ্রুপ, তাদের লোহিত কণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন থাকবে বি, কিন্তু তাদের যে রক্তরস, বি ব্লাড গ্রুপের যে রক্তরস, এটার মধ্যে অ্যান্টিবডি এ থাকে। তো বি গ্রুপের রক্তের অ্যান্টিবডি এ গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয়। অর্থাৎ এ গ্রুপের রক্ত যদি বি গ্রুপের রক্তকে মানে ব্যক্তিকে দেয়া হয়, তাহলে বি গ্রুপের যে রক্তের যে অ্যান্টিবডি আছে সেটা কি করবে? এ গ্রুপের যে রক্তটা আছে এটার রক্তটাকে, লোহিত কণিকাটাকে জমিয়ে দেবে। হুম। পৃথিবীতে 32% ব্যক্তি বি ব্লাড গ্রুপের অধিকারী। আমাদের এই তথ্যগুলো খুব মনে রাখতে হবে। এবার আসো ব্লাড গ্রুপ এবি। এবি ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত কণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন এ এবং বি উভয়ই থাকে। অর্থাৎ ব্লাড গ্রুপ এবি যাদের, তাদের দেহে অ্যান্টিজেন এবি উভয়ই থাকে, কিন্তু
তাদের রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকে না। না থাকার ফলে কি হয় দেখো, এবি ব্লাড গ্রুপ রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ এবি ব্লাড গ্রুপের রক্তরসে কি থাকে না, অ্যান্টিবডি থাকে না। না থাকার কারণে এবি ব্লাড গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে কি করতে পারে না, জমাতে পারে না, কারণ তাতে কোনো অ্যান্টিবডি এ ও বি কোনোটাই নেই। তাহলে কি হয়, এবি ব্লাড গ্রুপের দাতা শুধু এবি ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। অর্থাৎ রক্ত দেওয়ার ক্ষেত্রে এবি ব্লাড গ্রুপের রক্তদাতা শুধু এবি ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, কারণ কারণ তার রক্তরসে কোনো অ্যান্টিবডি নাই। অ্যান্টিবডি না থাকার কারণে সে কি সব গ্রুপের রক্তই নিতে পারে। এই জন্য এবি ব্লাড গ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। এখানে প্রশ্ন আসতে পারে, এবি ব্লাড গ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা কেন বলা হয়, অথবা নিচের কোন রক্ত গ্রুপটি সার্বজনীন গ্রহীতা, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। মানব জাতির 8% ব্যক্তি এবি ব্লাড গ্রুপের অধিকারী। টোটাল যে পপুলেশন আছে তার 8% হলো এবি ব্লাড গ্রুপের অধিকারী। এবার হলো ব্লাড গ্রুপ উ। উ ব্লাড গ্রুপ বিশিষ্ট রক্তের লোহিত কণিকার ঝিল্লিতে কোনো অ্যান্টিজেন থাকে না। এটা আবার একটু এবির প্রায় বিপরীত, যার এবিতে অ্যান্টিজেন আছে বাট অ্যান্টিবডি নাই, কিন্তু ব্লাড গ্রুপ উতে একটু খেয়াল করো যে এটার অ্যান্টিজেন আছে, হ্যাঁ অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি আছে। ও গ্রুপে অ্যান্টিজেন থাকে না কিন্তু অ্যান্টিবডি এ ও বি উভয় থাকে। তাহলে কি হয়, এ ও বি উভয় থাকলে ও ব্লাড গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য গ্রুপের রক্তের লোহিত কণিকা জমিয়ে দেয়। অর্থাৎ এই যে ও ব্লাড গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয়। আমরা যদি ও ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে যদি এ বি দেয়া হয়, হ্যাঁ বা এবি দেওয়া হয়, তাহলে কি হবে, সেটাকে ওই ওই গ্রুপের রক্তের লোহিত কণিকাটাকে জমিয়ে দেবে। ও ব্লাড গ্রুপের দাতা সকল ব্লাড গ্রুপকে ব্যক্তিকে রক্ত দিতে পারে, কারণ কি নাই, তার কোনো অ্যান্টিজেন নাই। হ্যাঁ, এই জন্য সকল ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু ও ব্লাড গ্রুপের রক্ত নিতে পারে। এই জন্য ও ব্লাড গ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয়। তাহলে এটা একটা প্রশ্ন হয় যে কোন গ্রুপের রক্ত সার্বজনীন দাতা। সঠিক উত্তর হলো ও ব্লাড গ্রুপের ব্যক্তি সার্বজনীন দাতা। আর এটা দেখে খেয়াল করো যে মানব জাতির 37% ব্যক্তি ও ব্লাড গ্রুপের অধিকারী, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে ও ব্লাড গ্রুপের অধিকারী। এবার আসি আমরা একটু এলিল নিয়ে আসি ব্লাড গ্রুপের মধ্যে যে কি আছে। মানুষের এবিও ব্লাড গ্রুপের 3টে এলিল রয়েছে, একটা হলো এল এ, এল বি এবং এল নট। আমাদের এটা মনে রাখতে হবে 3টা এলিল আছে এবিও ব্লাড গ্রুপের, এল এ, এল বি এবং এল নট। আমি নৈর্ব্যক্তিকের জন্য এটাকে খুব ইম্পর্টেন্ট মনে করছি, এটা মনে রাখবে। এবার আসো মাল্টিপল এলিল। একটি জিনের 2-এর অধিক থাকলে এলিল থাকলে, আর একটা জিনের 2-এর অধিক যদি এলিল থাকে তাকে বলা হয় মাল্টিপল এলিল। আর মাল্টিপল এলিলের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণটা হলো এবিও ব্লাড গ্রুপ। এই এবিও ব্লাড গ্রুপ মাল্টিপল এলিলিজমের উদাহরণ। যেমন এবিও ব্লাড গ্রুপের 3টা এলিল তোমরা দেখতে পাচ্ছ, 2-এর অধিক, সুতরাং এটা কি এবিও ব্লাড গ্রুপটা একটা মাল্টিপল এলিলিজমের উদাহরণ। এবার আসবে আরএস ফ্যাক্টর। আরএস ফ্যাক্টর ল্যান্ডস্টেনার অ্যান্ড ওয়েনার 1940 সালে মানুষের রক্তে এক ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করেন। বিজ্ঞানী ল্যান্ডস্টেনার অ্যান্ড ওয়েনার 1940 সালে, যা রেসাস বানরের সাইন্টিফিক নেমটা মনে রাখো, ম্যাকাকা মোলেটা। এটা মনে রাখতে হবে, এটাও নৈর্ব্যক্তিক হিসেবে পরীক্ষাতে আসতে পারে। তো এই রেসাস বানরের রক্তে এক ধরনের অ্যান্টিজেনের তিনি উপস্থিতি লক্ষ্য করেন, হ্যাঁ, যা মানুষের রক্তে বর্তমানে এক প্রকার অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা সংক্ষেপে আরএস ফ্যাক্টর বলা হয়। তাহলে ওনারা যে রেসাস বানরের রক্তে যে পাওয়াটা গিয়েছিল, এটা মানুষের রক্তে বর্তমানে এক প্রকার অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা সংক্ষেপে আরএস ফ্যাক্টর বলা হচ্ছে এই অ্যান্টিজেনটাকে। আরএস ফ্যাক্টর 6টি সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি। এটা খুব একটা ইম্পর্টেন্ট তথ্য। কতটি অ্যান্টিজেনের সমষ্টি? সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি 6টি। যেমন একটু খেয়াল করো যে ক্যাপিটাল সি স্মল সি দিয়ে প্রকাশ করা হয়েছে, দুইটা চারটা, দুইটা ছয়টা, অর্থাৎ 6টা সাধারণ অ্যান্টিজেন রয়েছে। এই সাধারণ অ্যান্টিজেনগুলোর মধ্যে তোমরা একটু খেয়াল করবে যে ক্যাপিটাল সিডিই এটাকে ধরা হচ্ছে মেন্ডেলীয় প্রকট, এবং সিডিই স্মল এটাকে ধরা হচ্ছে মেন্ডেলীয় প্রচ্ছন্ন। অর্থাৎ 6টার মধ্যে 3টা হচ্ছে প্রকট এবং 3টা হচ্ছে প্রচ্ছন্ন। এবার আসবো আমরা আরএস ব্লাড গ্রুপ।
আরএস ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের শ্রেণীবিন্যাসকে আরএস ব্লাড গ্রুপ বলা হয়। তাহলে আরএস ব্লাড গ্রুপের সংজ্ঞাটা কি? যে আরএস ফ্যাক্টর উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তি করে, অর্থাৎ অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে আরএস ব্লাড, যে রক্তকে যে শ্রেণীবিন্যাস করা হয়েছে এটাকে বলা হচ্ছে আরএস ব্লাড গ্রুপ। আরএস ফ্যাক্টর বিশিষ্ট রক্তকে আরএস পজিটিভ, অর্থাৎ যে রক্তের মধ্যে আরএস ফ্যাক্টর আছে সেটাকে বলবো আরএস পজিটিভ, আর আরএস ফ্যাক্টরবিহীন রক্তকে বলবো আমরা আরএস নেগেটিভ রক্ত। এবার আসি আরএস জনিত জটিলতা। আরএস জনিত কিছু জটিলতা আছে, যেমন রক্ত সঞ্চালনের জটিলতা। আরএস নেগেটিভ রক্তবিষ্ট ব্যক্তির রক্তে আরএস পজিটিভ বিষ্ট রক্ত দিলে গ্রহীতার দেহে কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না। একটু মনে রাখতে হবে যে আরএস নেগেটিভ রক্তবিষ্ট ব্যক্তির রক্তে আরএস পজিটিভ বিষ্ট রক্ত দিলে গ্রহীতার দেহে কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না, কিন্তু গ্রহীতার রক্তে রক্তরসে ক্রমশ আরএস পজিটিভ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি উৎপন্ন হয়। অর্থাৎ প্রথমত এটা কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে আরএস পজিটিভ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি উৎপন্ন হবে, আর এই অ্যান্টিবডিটাকে বলা হয় অ্যান্টি আরএস ফ্যাক্টর। আমরা যে বাহির থেকে যে রক্ত দেওয়া হয় অসুস্থতা জনিত কারণে বা রক্তক্ষরণ জনিত কারণে, তখন কিন্তু গ্রুপ মিলিয়ে দেখে রক্ত দিতে হয়। আর খুব মানে জরুরি ভিত্তিতে অল্পক্ষণের মধ্যে যদি রক্ত যদি নাও পাওয়া যায়, তাহলে কিন্তু এই যে ও গ্রুপের রক্ত দেওয়া যায়, এবং আরএস নেগেটিভ, যেটা আরএস নেগেটিভ যে রক্তটা আছে এগুলো দেওয়া যায়। এবার আসি গর্ভধারণ জটিলতা। আরএস নেগেটিভ মহিলার সঙ্গে আরএস পজিটিভ পুরুষের বিয়ে হলে তাদের যে প্রথম সন্তান হবে সেটা হলো আরএস পজিটিভ, অর্থাৎ তাদের রক্তে আরএস পজিটিভ মানে আরএস অ্যান্টিজেন রয়েছে। কারণ আরএস পজিটিভ একটি প্রকট বৈশিষ্ট্য, এই জন্য তাদের প্রথম সন্তানটা কি হচ্ছে আরএস পজিটিভ। কারণটা হলো যে আরএস পজিটিভ প্রকট বৈশিষ্ট্য। ভ্রূণ অবস্থায় সন্তানের আরএস ফ্যাক্টর যুক্ত লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তরসে পৌঁছাবে। ভ্রূণ অবস্থায় সন্তানের আরএস ফ্যাক্টর যুক্ত লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌঁছাবে, ফলে মায়ের রক্ত আরএস নেগেটিভ হয়, তার রক্তরসে অ্যান্টি আরএস ফ্যাক্টর বা অ্যান্টিবডি উৎপন্ন হয়। অর্থাৎ ভ্রূণ অবস্থায় আরএস ফ্যাক্টর যুক্ত লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌঁছায়, ফলে মায়ের রক্ত, জানি যে মায়ের রক্ত যদি নেগেটিভ যেহেতু, তো তার রক্তরসে কি হবে অ্যান্টি আরএস ফ্যাক্টর একটা অ্যান্টিবডি উৎপন্ন হবে। যেহেতু আরএস বিরোধী অ্যান্টিবডি মাতৃদেহে ধীরে ধীরে উৎপন্ন হয়, তাহলে কোথা থেকে গেল? ভ্রূণ অবস্থায় সন্তান থেকে গেল, এবং সন্তান থেকে যাওয়ার ফলে এই আরএস বিরোধী অ্যান্টিবডি কি হবে মাতৃদেহে ধীরে ধীরে উৎপন্ন হয়, তাই প্রথম সন্তানের কোনো ক্ষতি না হয়ে সুস্থ সন্তান জন্মায়। তাহলে প্রথম সন্তানের ক্ষেত্রে সন্তান কি হবে? সুস্থই হবে, কারণ অ্যান্টিবডিটা ধীরে ধীরে উৎপন্ন হচ্ছে। সমস্যাটা হবে পরে, পরবর্তীতে আরএস মহিলা আবার যদি গর্ভধারণ করে, গর্ভধারণ বানানটা, গর্ভধারণ করলে মায়ের রক্তরসে উৎপন্ন আরএস অ্যান্টিবডি, অর্থাৎ পরবর্তীতে সেকেন্ড টাইম যদি বেবি নেয় মহিলা, তখন মায়ের রক্তরসে উৎপন্ন আরএস অ্যান্টিবডি, মায়ের রক্তরসে যে উৎপন্ন হয়েছে আরএস অ্যান্টিবডি, মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করে, ভ্রূণের লোহিত কণিকাকে কি করে? ধ্বংস করে। অর্থাৎ দ্বিতীয় বাচ্চা যখন নেয় তখন মায়ের রক্তরসে যে আগেই আরএস অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিবডিটা মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করবে, অর্থাৎ দ্বিতীয় বাচ্চার যে ভ্রূণটা আছে ভ্রূণে প্রবেশ করে লোহিত কণিকাকে ধ্বংস করে ভ্রূণ বিনষ্ট হয় এবং কি হয়? গর্ভপাত হয়। এই অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে রক্তস্বল্পতার জন্মের পর রক্তস্বল্পতা দেখা যায় এবং জন্মের পর জন্ডিস রোগে দেখা যায়, আর এই অবস্থাটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তার মানে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে আমরা বললাম যে দ্বিতীয় সন্তান যখন হয় বা দ্বিতীয়বার গর্ভধারণ করে, তখন মহিলার যে আরএস অ্যান্টিবডি আছে, এই আরএস অ্যান্টিবডিটা কি করে? অমরার মাধ্যমে ভ্রূণের দেহে যায়, আর ভ্রূণের দেহে গিয়ে ভ্রূণের লোহিত কণিকাকে কি করে? ধ্বংস করে, ভ্রূণ বিনষ্ট করে, এবং কি হয়? গর্ভপাত ঘটে। আর এই যে ঘটনাটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবার আসি রেসাস ফ্যাক্টর জনিত জটিলতা প্রতিরোধের উপায়। যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হলে এটা তো রেসাস ফ্যাক্টরের কারণে হয়েছে, তো এটা প্রতিরোধের একটা উপায় আছে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে এনটি ডি নামে অ্যান্টি রেসাস অ্যান্টিবডি আবিষ্কৃত হয়েছে। এনটি ডি নামে অ্যান্টি রেসাস অ্যান্টিবডি,
মনে রাখতে হবে এনটিডি। এই অ্যান্টিবডিটার নাম হলো এনটিডি। অ্যান্টি র্যাসাস অ্যান্টিবডি আবিষ্কৃত হয়েছে এই অ্যান্টিডি অ্যান্টিবডি র্যাসাস নেগেটিভ মাতার দেহে, যেহেতু মহিলা নেগেটিভ, র্যাসাস নেগেটিভ, তার দেহে সন্তান জন্মের 72 ঘন্টার মধ্যে ইন্ট্রাভেনাস ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে এই প্রবলেমটার এই জটিলতার কি করা যায়, প্রতিরোধ করা যায়, অর্থাৎ চিকিৎসা করা যায়। এনটিডি অ্যান্টিবডি আমাদের মনে রাখতে হবে, এটা মায়ের দেহে প্রবেশ করলে সন্তান জন্য 72 ঘন্টার মধ্যে। তো এই ছিল তৃতীয় ভিডিও, আমাদের জিন তত্ত্ব এবং বিবর্তনের যে অধ্যায়টা আছে। আমি যেগুলো দেখিয়েছি এগুলা ইম্পর্টেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য এবং সিকিউ পরীক্ষার জন্য, তোমাদের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি আশা করি তোমরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং এর আগের যে দুটো ভিডিও দিয়েছিলাম এগুলো দেখবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা করে নিবে। ধন্যবাদ সকলকে।